নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। খেসারত দিচ্ছে বাংলা, কতটা ভুল মমতা। 26-এ ফিরছেন কি মমতা? দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি 26-এ ফিরছেন কি মমতা এর প্রথম পর্ব। হঠাৎ করে আজকে কেন প্রশ্ন আসছে 26-এ ফিরছেন কি মমতা? তার প্রশাসনিক ভুলটা কোথায়? এখানে আমি ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার ভুলের কথা বলছি না। তার প্রশাসনিক অজ্ঞতা কতটা, তার এই 15 বছরের তিনি যে শাসন চালিয়েছেন, এর কারণটা হলো এই, মমতা ব্যানার্জি কিছুদিন আগে একটা গান গেয়েছিলেন তার একজন পলিটিক্যাল লিডার সাথে, ইন্দ্রনীল সেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। ঠিক গতদিন আগে তিনি বলেছেন, আপনাদের আশীর্বাদে যদি ফিরে আসি। এটা সিম্পলি কাকতালীয় নয়। তিনি হয়তো বুঝতে পারছেন যে কিছু একটা হতে চলেছে 26-এ। ক্ষমতার অদল বদল হয়তো হতে পারে, সেটাই ডেমোক্রেসি। কারণ সবাই চিরদিন ক্ষমতায় থাকে না, এটাই নিয়ম। প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি কি বুঝে ফেলেছেন যে 26-এ তিনি আসছেন না? তা না হলে কেন তিনি গান গেয়ে বিদায় নিতে চাইছেন? আপামর জনসাধারণ তাকে 2011 সালে ক্ষমতা এনেছিল। আজকে তিনি 26-এর আগে গান গেয়ে এক ধরনের বিদায় নিচ্ছেন এবং গতদিন যেটা বলেছেন যে আপনাদের আশীর্বাদ আমি যদি ফিরে আসি, কোনো সন্দেহ নেই তার ভিতরে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে যে তিনি আবার ফিরে আসছেন কি না। কারণটা হলে এই মুহূর্তে SIR, আধার, CAA এবং GST নিয়ে মমতা ব্যানার্জির কিছুটা হলেও ভয় শুরু হয়েছে এবং তার থেকে তার এই সগক উক্তি। আমার প্রশ্ন যে তিনি আসলে প্রশাসনিকভাবে কি ভুল করেছেন, সেটা আমরা এই পর্বে একটু হাইলাইট করতে চাই। প্রথমেই তিনি 2011 সালে এসে, ক্ষমতায় এসে যে কাজটি করলেন সেটা হলো গ্রন্থাগার কিংবা লাইব্রেরিতে, সরকার পরিচালিত যে লাইব্রেরিগুলি আছে সেখানে তিনি কোন পত্র পত্রিকা থাকবে তার একটা শর্ট লিস্ট করে ফেললেন এবং সেখানে সমস্ত ইংরেজি পত্রিকাগুলি এবং আনন্দবাজার সাথে বর্তমানকে নিষেধাজ্ঞার ভিতরে ফেলে দিলেন। আইডিয়াটা হলো, যেটা ভুল সেটা হলো এই, that it will spread free thinking। কিন্তু অজ্ঞতাটা, প্রশাসনিক ব্যর্থতা এখানে যে মমতা ব্যানার্জি প্রশাসন কখনো চিন্তা করলো না, যদি কেউ আনন্দবাজার পত্রিকা পড়তে চায়, বর্তমান পড়তে চায় কিংবা কোনো ইংলিশ নিউজ পড়তে চায়, তারা অনলাইনে ইন্টারনেটে দেখে নিতে পারে। ফলে ওই সংবাদগুলি তারা পড়তেই পারে ইচ্ছা করলে অন্য কোথাও থেকে, ঘরে বসে, মোবাইল দিয়ে, ল্যাপটপে, সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে অনেক চ্যানেলই, যাদের পত্রিকা আছে, সে আনন্দবাজার পত্রিকা, তাদের টিভি চ্যানেলও আছে, ঠিক একইভাবে যত ইংলিশ নিউজ পেপার আছে ম্যাক্সিমাম তাদের টিভি নিউজও আছে।
ফলে তারা সেই চ্যানেল খুলে খবরগুলি দেখে নিতে পারে। ফলে এভাবে যে বন্ধ করা যায় না, যারা খবরের কাগজ পড়তে চায়, সংবাদ নিতে চায়, এভাবে যে ফ্রি থিঙ্কিং আটকানো যায় না, সেটা তিনি হয়তো বোঝেননি, যার প্রেক্ষিতে তিনি এই ব্যান আরোপ করেছিলেন। 2025-এ এসে তিনি নিজের লেখা কিছু বই 15টার মতো তিনি গ্রন্থাগারে রাখার ডিকটেশন সার্কুলেট করেছেন। এটাও ঠিক একই অজ্ঞতা। কারো লেখা যদি ভালো হয়, বাজারে সেই বই যদি চলে, দর্শক এমনি, শ্রোতা কিংবা পাঠক এমনি সেটা লুফে নেবে। তার জন্য প্রেসার দিয়ে পড়ানোর দরকার হয় না। মমতা ব্যানার্জি সেই কাজটি করলেন। যেহেতু তিনি ক্ষমতায় আছেন, পাঠক তার বইগুলি পড়ুক, তিনি সেটা চেয়েছেন। বাইরে থাকলেও পাঠকরা পড়তে পারত, কিন্তু তিনি ঠেলে ঢুকিয়ে দিলেন লাইব্রেরিতে, কারণ নিজের লেখা। এখন প্রশ্ন হচ্ছে যে এর পরবর্তী সরকার যদি সারা জীবন, তো একটা দল ক্ষমতায় থাকবে না, সেটা তো সত্য। সেই সরকার ক্ষমতায় আসলে তো এই বইগুলি ওখান থেকে বের করে ফেলবে। ফলে সময়ের কথা চিন্তা না করে এভাবে একটা সার্কুলেশন দেওয়া, এটা অবশ্যই প্রশাসনিক অজ্ঞতা বা ব্যর্থতা। এরপরে তিনি যেটা বললেন সেটা হলো, তিনি ম্যানমেড বন্যার কথা বলেন। এবারও বলেছেন, কলকাতাতে যখন 11 জন বিদ্যুৎ আহত হয়ে মারা গেলেন, জলমগ্ন হলো কলকাতা। এর আগে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক কাট অফ করতে চেয়েছিলেন। ঝাড়খণ্ড বাংলাদেশ বর্ডার তিনি আটকে দিয়েছিলেন। শত শত ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। হু হু করে ভোক্তা রাজ্য পশ্চিমবাংলাতে জিনিসপত্রের দাম বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে, বৃষ্টি হবে, জল তার স্বাভাবিক নিয়মে উপর থেকে নিচের দিকে আসবে। গঙ্গা সেই জল বহন করে নিয়ে সমুদ্রে ফেলবে, সেটাই স্বাভাবিক। জল পশ্চিম বাংলা থেকে ঠেলে ঝাড়খণ্ড কিংবা উত্তরাখণ্ড কিংবা ইউপি বিহারে পাঠানো যাবে না। কিন্তু এটা যে ম্যানমেড, সেই দাবিটা কতটা সত্য? মমতা ব্যানার্জির প্রশাসনের ধারণা ইচ্ছা করেই এই জল চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাই একটা ভুল সন্দেহ কিংবা প্যারানয়েড একটা চিন্তা ভাবনা। কোন রাজ্য অন্য রাজ্যের উপরে কিংবা কোন সরকার অন্য স্টেট সরকারের উপরে এ ধরনের জল ঠেলে ঢুকিয়ে দিয়েছে, এ কথা মেনে নেওয়া সম্ভব নয়। ডিভিসির সঙ্গে তিনি সম্পর্ক কাট অফ করতে চেয়েছিলেন, পেরেছেন কি? সেটা সম্ভব নয়, কারণ 8 থেকে 10টা ডিস্ট্রিক্টের বিদ্যুৎ ডিভিসি দেয়। অর্থাৎ সম্পর্ক কাট অফ করতে গেলে সেই জায়গাগুলিতে বিদ্যুৎ চলবে না, আসবে না। এবং তিনি এই যে বর্ডার বন্ধ করে দিয়ে পশ্চিমবাংলাতে ট্রাকে ভর্তি গুডস অ্যান্ড পণ্য যেগুলি, সেগুলি আসতে বন্ধ করেছেন। এটা অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা বা অজ্ঞতা। তৃতীয় যে অজ্ঞতা, সেটা হলো এই, তিনি বেকারদের বারবারই বলেন ঘুগনি, চপ, মুড়ি বিক্রি করতে। সাথে তিনি এও বলেন কাশফুল কিংবা কচুরিপানা দিয়ে বালিশ তৈরি করতে। আদৌ পৃথিবীতে কোথাও কাশফুল কিংবা কচুরিপানা দিয়ে কি বালিশ তৈরি হয়? মমতা ব্যানার্জির বলার পরে কি কোনো বেকার কি সেটা করেছে? আমি কোনো কাজকে ছোট করি না, ঘুগনি মুড়ি বিক্রি করা ছোট কাজ নয়। সারা ভারতে লাখো লাখো মানুষ স্ট্রিট ফুড বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
সৎ পথে তারা ইনকাম করছে, অ্যাটলিস্ট তাদের পুলিশের মতো ঘুষ খাওয়ার জায়গা নেই। আই স্যালুট দেম, আই রেসপেক্ট দেম। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। মানুষ লেখাপড়া শিখে একটা পার্মানেন্ট চাকরি চায়, সরকারি চাকরি, প্রফেশনাল স্ট্যান্ডার্ড আরো একটু ইমপ্রুভ করতে চায়। শুধু মানুষ তো বেঁচে থাকতে দুটো খেয়ে পরে বেঁচে থাকতে চায় না, তার মানসিক উন্নতিও একটা দরকার। যার জন্যই মানুষ লেখাপড়া শেখে, যার জন্যই মানুষ একটা বেটার প্রফেশন চয়েস করতে চায়। কিন্তু তিনি বেকারদের নিয়ে যে কথাটা বললেন সেটা কতটা সহনীয় বেকারদের জন্য, নাকি এটা সম্পূর্ণ একটা মকারি জোক? তার থেকে বড় কথা হলো, ছেড়ে দিলাম আমি মকারি কিংবা জোক কিংবা তাদের ভাগ্য নিয়ে পরিহাস করা, আমি ছেড়ে দিলাম। কিন্তু কচুরিপানা এবং কাশফুল দিয়ে বালিশ তৈরি করে সেই বালিশ বাজারে বিক্রি করে পয়সা ইনকাম করা কতটা সম্ভব? আমি এই অজ্ঞতার জায়গাটাতে আসছি, যেটা আদৌ সম্ভব নয়। এর পরের ভুলটি তিনি যেটা করলেন সেটা হলো এই ওয়েলফেয়ার স্টেট, যিনি আপনি মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেন। ইন্ডিয়া একটা সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক, সমাজতান্ত্রিক দেশ, এটা একটা ওয়েলফেয়ার স্টেট। কিন্তু ওয়েলফেয়ার স্টেটের অর্থ এটা নয় যে সবাই লক্ষ্মী ভান্ডার পাবে। একটা ফ্যামিলির ভদ্রমহিলা কিংবা ভদ্রলোক যদি স্কুল টিচার হন, 35,000, 40,000, 50,000 ইনকাম করেন, তার জন্য লক্ষ্মী ভান্ডার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি? অ্যাবসলিউটলি নট, কোনো দরকার নেই। তাহলে এই টাকাগুলি ওয়েস্টেজ অফ মানি। কারণ ওয়েলফেয়ার স্টেটের ধারণা হলো এই, যার টাকা লাগবে, বিলো পভার্টি, আন্ডার প্রিভিলেজড, যারা সক্ষম নয়, যাদের ইকোনমিক্যালি পিছিয়ে পড়া, সেই শ্রেণীকে দিবেন। যারা সচ্ছল তাদেরকে এই টাকা বিলানোর দরকার নেই। এটা সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের ভিতরে পড়ে না। কিন্তু মমতা ব্যানার্জি এই কাজটি করলেন, ঠিক সোশ্যাল ফেয়ার স্টেটের ধারণাটা ভুলে গিয়ে। আর তিনি যদি ধারণাটা বুঝেই থাকেন তাহলে অবশ্যই বলতে হবে ট্যাক্সের টাকা মিসইউজ করা হচ্ছে। রেশন তো সবার জন্য দরকার নেই। আপামর জনসাধারণের জন্য যে সচ্ছল, তার তো রেশনের দরকার নেই। যে স্কুল টিচার 35,000 টাকা ইনকাম করেন, সে হয়তো ওই রেশন নিয়ে কেরোসিন তেল বিক্রি করছে বাজারে, অথবা যারা নিচ্ছে না, ডিলাররা সেই রেশনটা ভোগ করছে। এটা সোশ্যাল ফেয়ার স্টেটের ধারণা নয়। এখানেই মমতা ব্যানার্জির প্রশাসনিক ভুল। এরপরে আসা যাক, তিনি ক্ষমতায় এসে কলকাতাকে লন্ডন করতে চেয়েছিলেন, সেটা বাস্তবায়ন হয়নি। টেমস নদীর তীরে লন্ডন তৈরি হয়েছিল এই ভারতের টাকায়। ব্রিটিশ কলোনি $47 ট্রিলিয়ন সেই দিনে ইনকাম করে নিয়ে গেছে, যে টাকায় টেমস নদীর তীরে লন্ডন তৈরি হয়েছিল। আজকে কলকাতাতে দাঁড়িয়ে লন্ডনে যাওয়ার আগে মমতা ব্যানার্জি যেটা বলছেন, আমরাও লন্ডন তৈরি করব, সত্যি কি এটা খুব
বুদ্ধিদীপ্ত চিন্তার পরিচয়? অবশ্যই না। এটা পাগলেও বোঝে, দুধের শিশুও বোঝে। কারণ কলকাতাকে লন্ডন তৈরি করতে যে জনবল, লোকবল, অর্থ সম্পদ, পরিকাঠামো, আইডিয়া, ইঞ্জিনিয়ারিং সিস্টেম হবে না আমি কথা বলছি না, ওর থেকে ভালো কিছু হতে পারে। চায়না সেটা করে দেখিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির প্রশাসনের সেই সামর্থ্য আছে কি? নাকি জাস্ট বলার কথা তাই বললাম? নিজের ক্ষমতাকে জাজ না করে কলকাতাকে লন্ডন তৈরি করা, এই যে একটা চটুল কথা বাতাসে ভাসিয়ে দেওয়া, এটা প্রশাসনিক এক ধরনের ব্যর্থতা। এটা যে জেনে বুঝে করা হয়েছে তা কিন্তু নয়। তার উদ্দেশ্য মহৎ হতে পারে, কিন্তু তিনি সেটা পারেননি। কারণটা হলো তার সেই জনবল, অর্থ সম্পদ, রাজস্ব নেই। কারণ রাজস্ব তিনি ইনকাম করতে পারেননি, জেনারেট করতে পারেননি। ফলে নিজের সম্পর্কে ধারণার যে অজ্ঞতা, সেটাই এখানে আরো একবার প্রকাশ পেয়েছে। এরপর আসা যাক, তিনি যিশুর জন্মদিনকে ন্যাশনাল হলিডে চেয়েছিলেন। যিশুর জন্মদিনকে কেন ন্যাশনাল হলিডে করা হচ্ছে না? এবং তিনি কেন্দ্রীয় সরকারের উপরে রিলিজিয়াস হেট্রেড তকমা দিয়েছিলেন। বাস্তবতা আসলে কি? ভারতে এই যে দিওয়ালি, ঈদের ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, এর কোনোটাই ন্যাশনাল হলিডে নয়। ধর্মীয় কোনো উৎসব ন্যাশনাল হলিডে নয়। এগুলি সব গেজেটেড হলিডে। ন্যাশনাল হলিডে যে তিনটি ছুটিকে ধরা হয় সেটা হলো রিপাবলিক ডে 26শে জানুয়ারি, ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট, গান্ধী জয়ন্তী 2 অক্টোবর। ফলে তিনি যে জানেন না যে ন্যাশনাল হলিডে কোনো ধর্মীয় উৎসব হতে পারে না। যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছিলেন 25 ডিসেম্বর, তিনি সেটাকে ন্যাশনাল হলিডে বলতে চেয়েছেন। ইভেন এই যে তিনটি ছুটির কথা আমি বললাম, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে এবং গান্ধী জয়ন্তী, এটাও অফিসিয়ালি কোথাও লেখা নেই যে ন্যাশনাল হলিডে, বাট ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ এ ন্যাশনাল হলিডে। এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার অজ্ঞতাটা হলো এই, তিনি যদি জানতেন যে কোন ধর্মীয় অনুষ্ঠান ভারতে ন্যাশনাল হলিডে হিসেবে নেই, তাহলে তিনি এ কথা বলতে পারতেন না, এই দাবি তুলতে পারতেন না। এরপরে আসা যাক ল্যান্ড একুইজিশন বিল। 2014 সালে পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে একটা বিল পাস হয়। সেখানে সেই বিলে বলা হয় পশ্চিমবাংলার সরকার কোনো জমি অধিগ্রহণ করবে না, কৃষকদের কাছ থেকে কোনো জমি নিবে না, শুধুমাত্র যদি রোড, রেল লাইন, ইরিগেশন প্লান্ট, ব্রিজ, হসপিটাল এগুলি করার দরকার পড়ে তাহলে এই জমি নিবে। কোন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে মমতার সরকার জমি দিবে না। প্রত্যেকটা শিল্পপতিকে নিজের আগ্রহে জমি কিনে নিতে হবে যদি তারা জমি পায়। শিল্পপতিরা বলেছিলেন যে আমরা জমি কিনে নিব, কিন্তু শেষ পর্যন্ত যদি একটু আরো বেশি দরকার হয় তাহলে কি মমতা ব্যানার্জি সরকার হেল্প করবেন?
সেখানেও তিনি রিফিউজ করেছিলেন যে না, মমতা ব্যানার্জি সরকার কোনো জমি ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দিবে না, কারণ এটা তার নীতি। এই নীতি থেকে তিনি সরে আসেননি। 15 বছর তিনি শাসন করলেন এই পশ্চিম বাংলাকে। ইভেন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সেভাবেই খোলা রয়ে গিয়েছে শুধু এই জমি অধিগ্রহণের নীতির জন্য। এখানেই তিনি থেমে থাকেননি। 2015 সালে ল্যান্ড রিফর্ম বিল আনে কেন্দ্রীয় সরকার, যেটা কিনা পাশ হয়েছিল মনমোহন সিং এর ইউপিএ সরকারের 2013-তে। 2015 সালে সেটা রিফর্ম হয়ে বেটার কম্পেনসেশন দিয়ে জমি অধিগ্রহণের কথা বলা হয়। মমতা ব্যানার্জি প্রশাসন কিংবা মমতা ব্যানার্জি সেই রিফর্ম বিলেরও বিরোধিতা করে। আলটিমেটলি হয়েছে কি, শিল্পপতিরা যদি জমি না পায়, শিল্প গড়বে কোথায়? এবং ফার্স্ট প্রিরিকুইজিট যেটা শিল্পায়ন, শিল্প গড়া, প্রশাসন শিল্প গড়ার জন্য কতটা সহনশীল কিংবা কতটা উদ্গ্রীব সেটা তার এই জমি অধিগ্রহণ নীতি থেকে বোঝা যায়। মমতা ব্যানার্জি সরকার আদৌ শিল্পায়ন চান কিনা সেটা এর থেকে বোঝা যায়। এবং বড় প্রশ্ন এখানেই, জমি না পেলে শিল্প হবে কি করে? কিন্তু তিনি জমি দিবেন না। মানুষ ভুল করে শেখে। তিনি এটাতেই অজ্ঞ যে জমি না দিলে শিল্প আসবে না। এই ধারণা তিনি কখনো বিশ্বাস করতে পারেননি। তিনি বুঝে নিয়েছেন যে শিল্পপতিরা জমি কিনবে, শিল্প গড়বে, সে যেখানেই হোক। পশ্চিম বাংলাতে হু হু করে শিল্প ঢুকে যাবে, গুজরাট কিংবা মহারাষ্ট্রে কিংবা তামিলনাড়ুতে যেভাবে হচ্ছে। কিন্তু আদৌ বড় কোনো ভারী শিল্প হয়নি। এর পরের ভুলটি হলো গুড বাই টু টাটা। টাটা ইন্ডাস্ট্রি 3রা অক্টোবর 2010 ঘোষণা করে দিল যে তারা সিঙ্গুর ছেড়ে চলে যাবে। মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করে ঘটনাটিকে কোর্টে নিলেন। কোর্টে অবশ্য তিনি জিতেই ছিলেন। তার আগে পশ্চিমবঙ্গ যে সরকার ছিল, সিপিএম সরকার, গভর্নর, পশ্চিমবাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে অনশন করে প্রায় টেররাইজ করে দিয়েছিলেন। ফলশ্রুতিতে কি হলো, টাটা চলে গেল। একই প্রজেক্ট ন্যানো কারখানাগুলো গুজরাটে গিয়ে সানন্দায় চলছে, তাতে টাটার কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে সিঙ্গুর আজকে গরুতে ঘাস খায়, না হয় ধান, না হয় কোনো ফসল। লাভটা হলো কোথায়? ভুলটা কোথায় গেল? ভুলটা কোথায় হলো? সারা ভারতে একটা মেসেজ গেল যে পশ্চিম বাংলাতে টাটা যখন বেরিয়ে এসছে তখন শিল্প আর হবে না। এটা বুঝতে পারলেন সবাই। ফলে এই একের পর এক ভুলের জন্য আজকে পশ্চিম বাংলা খেসারত দিচ্ছে। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হবেন, এটাও আরেকটা ভুল। তিনি মুখে বলেননি যে তিনি প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু তার যারা এমপি, এমএলএ, মেয়র, তারা বারবারই বলে এসছেন
ইভেন তার যারা সাপোর্টার, বড় বড় ইন্টেলেকচুয়াল, সে অমর্ত্য সেন, তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন, শি ইজ ফিট ফর দি পোস্ট। কিন্তু মমতা ব্যানার্জি মুখে না বললেও তার যে বিধায়ক এমপিরা সেটা বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে কিংবা সারা ভারতে যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চান। বাস্তবতা কি বলছে? বাস্তবতা সেটা মিজোরাম, ত্রিপুরা, গোয়া দেখিয়ে দিয়েছে যে she is totally unfit for PM post high office in India, and her popularity is only confined to West Bengal, not outside of West Bengal. কারণ ভারতের মানুষ তার যে পারফরমেন্স অ্যাজ এ চিফ মিনিস্টার, they are well acknowledged, এবং যার জন্যই তিনি গোয়াতে ব্যর্থ হয়েছেন, ত্রিপুরাতে, মিজোরামে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার জায়গা থেকে তার আর ফিরে আসার কোনো স্কোপ নেই, ফিরে তিনি আসছেন না। এর পরের ভুলটি যিনি মারাত্মক ভুল করেছেন, অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছেন। ভুলটা এখানে, আমি অন্যদের কথা বলছি না, মহানাগরিক মেয়র ফিরহাদ হাকিম কি বলেছে সেটা বলছি না, বা কিংবা অনেক কিছু বলেছিলেন সেটা বলছি না। তার মামলা, অনুব্রত মণ্ডলের মামলা এখনো কোর্টে ঝুলিয়ে আছে। তার বিরুদ্ধে অভিযোগ অবৈধভাবে সম্পত্তি অর্জন করা, কোটি কোটি টাকা ইনকাম করা। ফলে এখনো অভিযুক্তকে মমতা ব্যানার্জি বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে চান, লাখ লাখ অনুব্রত জন্ম নেবে। এটার অর্থ হলো, এতে আসলে উৎসাহিত হলো কারা? পশ্চিমবাংলাতে যারা ক্রিমিনাল তারাই। তার এই একটা কথা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে যে প্রশাসন আমাদের সাথে আছে। মমতা ব্যানার্জির প্রশাসন এটা আস করতে পারে নাই যে একজন অভিযুক্তের পাশে দাঁড়ালে শত শত অভিযুক্ত অন্যদিকে খাড়া হয়, তাদের ভিতর অপরাধ করার প্রবণতা বাড়ে। এটা তিনি বুঝতে পারেননি। হয়তো আজ হয়তো বুঝেছেন, হয়তোবা নাও বুঝে থাকতে পারেন। কারণ রাজনীতি তো রাজনীতিকদের মতে চলে। স্বাভাবিক সুস্থ চিন্তার মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে রাজনীতিকরা চিন্তা করেন না। সুশীল সমাজ যারা রাজনীতির বাইরে থাকে, তাদের দৃষ্টিভঙ্গি মমতা ব্যানার্জির এই অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনা, এটাকে সমর্থন করবে না। কারণটা হলো এটা একটা ভুল। এর পরের যেটা হলো মমতার স্লোগান, খেলা হবে স্লোগান। এই স্লোগানটি প্রথম দিয়েছিল বাংলাদেশের এমপি, আমার যদি ভুল না হয়ে থাকে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। জামাতকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমাদের খেলা শেখান, আমরা ছোটবেলার খেলোয়াড়, খেলা হবে। আজকে মমতা ব্যানার্জির এই খেলা হবে স্লোগানটা অন্য একটি দেশ থেকে আমদানি করা। ঠিক যেমন মামাটি মানুষের সরকার, এই শব্দটা উচ্চারণ করেছিলেন বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া। ফলে মামাটি মানুষের সরকার, এটাও আমদানি করা।
অন্যদিকে যে জয় বাংলা, এই কথাটি কবি কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান এই বইটিতে তিনি লিখেছেন। সেখানে আরো লিখেছেন বাঙালির বাংলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, জয় বাংলা কথাটি যখন বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তান 52 ভাষা আন্দোলনের পরে আপামর জনসাধারণের মুখে এটা প্রকাশ পায় এবং এটা একটা ভিক্টরি স্লোগান এবং প্রতিটি মানুষের ভিতরে একটা চেতনা তৈরি হয়, বাংলাকে স্বাধীন করতে হবে, বাংলাদেশ তৈরি করতে হবে, যার জন্য মানুষ রাস্তায় নামে প্রতিবাদ করে। 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়। এক কথায় বলতে গেলে জয় বাংলা স্লোগানও ওপার থেকে আনা। ফলে খেলা হবে মামাটি মানুষ এবং জয় বাংলা স্লোগান আমদানি করা স্লোগান। These are borrowed from a separate country. এটা একটা সার্বভৌম দেশের জন্য অপমানজনক। ভারত কিংবা পশ্চিমবাংলার মানুষের জন্য অপমানজনক। স্লোগান তৈরি হবে, স্লোগান তৈরি করার মতো মাথা পশ্চিমবাংলাতে বহু মানুষের আছে। কেন স্লোগান অন্যর কাছ থেকে ধার করতে হবে? একজন পশ্চিমবাংলার নাগরিক হিসেবে এটা আমি মনে করি অপমানজনক। অবশ্যই সেটা ভুল সিদ্ধান্ত মমতা ব্যানার্জি। এর পরের ভুলটি তিনি করলেন, খুব না বুঝেই করলেন, পশ্চিমবাংলার নাম পরিবর্তন করতে হবে, বাংলা রাখতে হবে কিংবা বঙ্গ হবে। তিনি কখনো ভাবলেন না যে এই পরিবর্তন করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগে। কারণ ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলায়, বঙ্গ কিংবা বাংলা নয়। কিন্তু বঙ্গ কিংবা বাংলা আমরা সব জায়গায় ব্যবহার করি। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আছে, এপার বাংলা ওপার বাংলা, বাংলা সব জায়গায় আছে। ইভেন ভারতের অন্য প্রভিন্সে গিয়ে যদি বলেন যে বাংলাতে যাচ্ছি, অর্থাৎ পশ্চিম বাংলাতেই যাচ্ছি, বহুল প্রচারিত এবং অ্যাকসেপ্টেড, প্রচলিত। সবাই বাংলা বললেই পশ্চিম বাংলাকে বোঝে। কিন্তু নাম চেঞ্জ করা ইটস নট পসিবল আনটিল এন্ড আনলেস সেন্ট্রাল গভর্নমেন্ট গিভস নোড। মমতা ব্যানার্জি এটা অজ্ঞতা নাকি আমি জানি না। এর পরবর্তীতে তিনি রাজ্য সঙ্গীত তৈরি করলেন। ভালো কথা, রাজ্য সঙ্গীত হতেই পারে, কিন্তু সেটা করার জন্য রবীন্দ্রনাথের কবিতা বাংলার মাটি বাংলার জল, এই শব্দ পরিবর্তন করতে হবে। শেষ পর্যন্ত তিনি পিছু উঠেছেন, কারণ তার চারিদিকে যারা ইন্টেলেকচুয়াল আছে তারা হয়তো নিষেধ করেছেন। কিন্তু তার এই স্টেপ, কবিগুরুর কবিতা চেঞ্জ করে সেটা করতে হবে, এটা নিশ্চয়ই কিছুটা হলেও কম বুদ্ধির পর্যায়ে পড়ে। অন্যদিকে তিনি কবিগুরুর যে গীতবিতান কিংবা কবিতা বিতান, সেই কথাগুলিও তিনি নিয়েছেন। অর্থাৎ অন্যের কাছ থেকে নেওয়া এই ট্র্যাডিশন মমতা ব্যানার্জির ভিতরে আছে প্রথম থেকেই। ফলে এটা খুব বেশি প্রশংসার যোগ্য নয়। অন্যদিকে তিনি তৈরি করলেন পশ্চিমবঙ্গ দিবস। এটা আর একটা ব্লান্ডার। 20শে জুনের পরিবর্তে যেদিন পশ্চিমবাংলা তৈরি হয়েছিল
জনপ্রতিনিধিদের ভোটে সেটাকে বাইপাস করে তিনি পয়লা বৈশাখকে শুধুমাত্র ইগোর লড়াইয়ে তিনি পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করলেন। কেন? ইতিহাসকে ভোলাতে। আর সেটা দেশ মান্যতা দিবে। পশ্চিমবাংলাতে কিছু মানুষ মান্যতা দিতেই পারে, তার সাইডে যারা আছে, কিন্তু সাংবিধানিকভাবে সেটা কখনো সম্ভব নয়। মানুষ কেউ হিস্ট্রি ভুলতে চায় না। যে জাতি হিস্ট্রি ভুলে যাবে সেই জাতীয় বিলীন হবে। যে জাতি তার নিজের ধর্ম সংস্কৃতি ভুলে যাবে সেই জাতি বিলীন হবে। এর পরের যে ভুলটি সেটি হলো অপরাজিতা বিল। আরজি করে তিলোত্তমার খুন এবং ধর্ষণের পরে আমি জানি না তিনি কেন এত তড়িঘড়ি করে অপরাজিতা বিল আনতে গেলেন। পাশ হলো অ্যাসেম্বলিতে, কিন্তু যা পাশ হলো সেটা ধর্ষণের এগেইনস্টে ভারতে যে আইন রয়েছে বিএনএসএস তার সাথে প্রচন্ডভাবে সাংঘর্ষিক। ফলে প্রেসিডেন্ট সেটাকে মান্যতা দিতে পারে না, দেয়ও নি। তাহলে এই যে ভুল, এটা সম্পূর্ণ তার মূর্খামি কিংবা এ ধরনের শব্দ আমি চয়ন করতে চাইছি না, কিন্তু এটা যে একটা ভুল তাতে কোনো সন্দেহ নেই। দর্শকবৃন্দ, আজকে এই যে ভুলগুলি মমতা ব্যানার্জি একের পর এক করে চলেছেন, এ ধরনের অসংখ্য ভুল গত 15 বছরে করেছেন, হয়েছে। মমতা ব্যানার্জির এই ভুলগুলি মমতা ব্যানার্জি কি আর সংশোধন করার সময় পাচ্ছেন কি? তিনি যদি ফিরে আসেন 26-এ, তাহলে হয়তো সংশোধন করার স্কোপ থাকবে। কিন্তু আজকে মমতা ব্যানার্জির নিজেই নিজেকে প্রশ্ন করছেন, তিনি যদি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারেন, বলতে চেয়েছেন আমার যাবার সময় হয়েছে, দাও বিদায়। ফলে আমারও প্রশ্ন, 26-এ উনি ফিরছেন কি? দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য উৎসাহ, অনুপ্রেরণা, উদ্দীপনা। সেটা আপনাদের জন্য 1 সেকেন্ড। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।